সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম, নাম বালিঙ্গা। এই গ্রামেরই একজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল খায়ের চৌধুরী, যিনি একজন প্রচার বিমুখ মানুষ। বয়সের ভারে নৌজওয়ানি মানুষটি ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না, যার চলাচল কেবলমাত্র একটি হুইল চেয়ারের চাকার উপর নির্ভর করে। কে বলবে এই মানুষটি 1971 সালের একজন বীর সেনানী। 1971 সালে 4 নং সেক্টরের অধীনে এই মানুষটি যুদ্ধ করেছিলেন, নিজের জীবন বাজি রেখে স্বপ্ন দেখেছিলেন একটি সোনার বাংলা। রক্ত দিয়ে কিনেছি বাংলা, কারো দানে নয়। সুপ্রিয় দর্শক, 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লাখ শহীদের বিনিময়ে আমরা অর্জন করেছি এই সোনার বাংলা। সেই সোনার বাংলা অর্জিত হয়েছিল কিছু বীর মুক্তিযোদ্ধার সাহসিকতায়। কিন্তু সেই সব বীর মুক্তিযোদ্ধাদের গল্প কিংবা সেই সব বীর মুক্তিযোদ্ধাদের কাহিনী কিংবা সেই সব বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, সেই সম্পর্কে আমাদের বর্তমান তরুণ প্রজন্ম ঠিক কতটুকু জানে? সুপ্রিয় দর্শক, সেই সব প্রচার বিমুখ মুক্তিযোদ্ধাদের গল্প নিয়ে আমরা আজকে আপনাদের সাথে এসেছি। আমরা আজকে সেই রকম একজন প্রচার বিমুখ মুক্তিযোদ্ধার সাথে কথা বলবো, যিনি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা গ্রামে থাকেন। আজকে আমরা তার সাথে কথা বলবো, 1971 সালের সেই সব দিনগুলির স্মৃতিচারণ করব। চলুন তাহলে কথা বলি মুক্তিযোদ্ধা আবুল খায়ের চৌধুরীর সাথে। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো মুক্তিযোদ্ধা আবুল খায়ের চৌধুরীর সাথে। আমরা জানতে পেরেছি আপনি 4 নং সেক্টরের অধীনে যে সাব সেক্টরগুলো ছিল, সেই যে কোনো একটি সাব সেক্টরের যে এফএফরা ছিলেন, সেই এফএফদের দায়িত্বে ছিলেন আপনি, এবং যে কোনো ধরনের 4 নং সেক্টর থেকে যে কোনো অপারেশন হলে আপনি কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করতেন। তো সেই 4 নং সেক্টর অধীনে আপনি যে 4 নং সেক্টরের অধীনে ছিলেন, সেই সাব সেক্টরের মানে অপারেশনের জায়গাগুলো কোথায় ছিল বা অপারেশন কোন কোন জায়গায় করা হতো? আমার সাব সেক্টর ছিল আমাদের পাতারে রিয়া পাহাড় বলে একটা আছে মৌলভীবাজার ডিস্ট্রিক্টে, এটার পাদদেশ। তো উপজেলা হিসাবে এখন যেটা বলতে হয়, পড়লেখা, কুলাউড়া, জুড়ি এবং বিয়ানীবাজারের এক অংশ, বিয়ানীবাজার উপজেলার এই ছিল আমাদের এই সাব সেক্টরের। আর সেক্টরের অধীনে তো একেবারে পূর্ব সিলেটি 4 নম্বর সেক্টরে 8 গ্রাম থেকে নিয়ে আর মৌলভীবাজার শেষ পর্যন্ত, মৌলভীবাজার জেলা শেষ পর্যন্ত পূর্ব সিলেট এবং সেক্টর। তো আপনি সেক্টর কমান্ডার একজন মেজর থাকতেন, প্রতিটা সেক্টরে একজন মেজর বা সমপর্যায়ের নেভির অফিসার, লেফটেন্যান্ট কমান্ডার, বা ওই একটা সেক্টর ছিলেন MK বাসার উইং কমান্ডার, মানে ওই উইং কমান্ডার তো মেজরের সমকক্ষ হইয়ে আর কি। তো আপনি আপনার সাব সেক্টরে হয়ে ঠিক কতগুলো অপারেশন অংশগ্রহণ করেছেন? এবং প্রত্যেক অপারেশন ধরেন মানে যে 6টা বড় অপারেশন, আর শেষ দিকে যখন ইন্ডাকশন ভিতরে যায়, ফাইনাল ইন্ডাকশন যেটা হয়, যে প্লেন ছিল আর কি, এফএফদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, আর পিছন থেকে MF এবং মিত্রবাহিনী তারা মার্চ করবে। তো তখন ওই ছোটোখাটো অপারেশন হয়েছে আর কি। এই তখন বিলাপঞ্জ হয়েছে, বিলাপঞ্জের এবং ঢাকা দক্ষিণের মধ্যখানে নালিনী নামে একটা জায়গা, তার বাদেশ্বরে হয়েছে রাজাকারদের সাথে। আর এখানে তো আর্মি মানে জীবিত একজন আর্মি পাক সেনারা ধরতে সক্ষম হয় নালিনী। তার নাম ছিল মাহমুদ সুলতান, সিপাহী 31 পাঞ্জাব, পাঞ্জাব। তো আমরা যদি বলি যে 4 নং সেক্টরের অধীনে, মানে নির্দিষ্ট করে যদি বলি কোন কোন জায়গাগুলো ছিল শুধুমাত্র 4 নং সেক্টরের অধীনে, আমরা যদি নির্দিষ্ট করে বলতে চাই, আপনি কোন কোন জায়গায়? আমি বললাম যে এই বড়লেখা, জুড়ি এবং কুলাউড়া, বর্তমান যে কুলাউড়া, আচ্ছা এখন জুড়ি থানা ছিল না আর কি, কুলাউড়া অধীনে ছিল। তো কুলাউড়া, জুড়ি, বড়লেখা এবং বিয়ানীবাজারের একাংশ, এই ছিল আমাদের অধীনে আর কি।
4 নম্বর সেক্টরে। তো আপনি মানে যে অপারেশনগুলোতে অংশগ্রহণ করেছেন বা আপনার 4 নং সেক্টর থেকে বা সাব সেক্টর যে অপারেশনগুলো পরিচালনা করা হয়েছিল, সেই সেক্টরগুলো থেকে সবচেয়ে বড় অপারেশন সম্পর্কে আমরা একটু যদি জানতে চাই, আপনি একটু যদি বলেন। আর কি। বড় অপারেশন সেটা হয়েছিল দিলকুশ চা বাগানে একটা কোম্পানি, এটা হইল কি 31 বেলুচের একটা কোম্পানি স্ট্রেংথের আর্মি থাকতো অ্যাকশন, ওইটাতে যে আমরা খেয়াল করি। এটাতে এর আগে প্রথম আমি জিটারিং করেছি। জিটারিংটা হলো, অনেকেই তো আপনারা জানেন না, জিটারিং আর কিছু না, যে জিটারিং নিরাপদ দূরত্বে তাকে সামান্য টুপসিয়ে নিয়ে কয়েক জাত হাতিয়ার নিয়ে নিরাপদ দূরত্বে থেকে মানে কোনো নিজের ক্ষতির রিস্ক না নিয়ে গুলি ছোড়া, মানে বিমূল্য চাকে ডুমির জন্য। তা লাভ হয় কি, এরা সমস্ত রাত্রে ফায়ারিং করতো যে শত্রু আইছে, তখন এই ফায়ারিংয়ের তখন হাতিয়ারগুলার আন্দাজ পাওয়া যেত। এক্সপার্ট যারা যুদ্ধের এক্সপার্ট তারা, আমিও পরে কিছু বুঝছি, প্রথম কিছু বুঝি নাই, তো এই কতটুকু কোন হাতিয়ার থাকলে কী ধরনের স্ট্রেংথ আছে, স্ট্রেংথ তাদের কি মানে ট্রুপসের স্ট্রেংথটা জানা যেত আর কি। এই জন্য আগে এই জিটারিং করতো, জিটারিং আমি করেছি। আর পরবর্তীকালে তো এটা জিটারিং করেছি 13ই জুলাই, আর ও তো আমি ওই 13 তারিখে এসেছি ট্রেনিং শেষ করে। আর জিটারিং করেছি 13ই জুলাই, আর 17ই জুলাই আমরা ওইটাকে আক্রমণ করেছি। আসলে আমাদের দায়িত্ব আক্রমণের ছিল না, গেরিলা, আমরা তো গেরিলার ট্রেনিং প্রাপ্ত, এটা আক্রমণ করবে একটা রেগুলার ফোর্স। কিন্তু মানে গেরিলার যে ট্রেনিংটা সেটা কি যৌথ বাহিনী থেকে দেওয়া হয়েছে না? যৌথ বাহিনী থেকে, ওই মিত্রবাহিনী থেকে, অমরানগর একটা জায়গা আছে ওই কাছাড় জেলায়, ওখানে প্রথমে যখন আমরা যাই তখন আর কোনো ট্রেনিংয়ের ব্যবস্থাই ছিল না। তো লোকালি যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বিএসএফের সাথে লোকালি একটা ইয়ে আর কি আমরা, তারা একটু হাতিয়ার টাতিয়ার দেখানো দেখানো, টাকাও খুব অসুবিধা ছিল। খাওয়াটা দিত আমাদের ওই বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে, যারা এখানে ছিল ওই করিমগঞ্জ ছিল। আর এরপরে ওখানে থাকা অবস্থায় মিত্রবাহিনীর সাথে কন্ট্যাক্ট, মানে উভয় গভর্নমেন্টের, বাংলাদেশ তৎকালীন প্রবাসী বাংলাদেশ সরকার এবং সরকারের, ভারতীয় সরকার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় বা চুক্তি হয়ে যায়, তখন আমাদের ওই তখন আর সব কিছু খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয় না। ট্রেনিং সেন্টার অন্তত মিত্রবাহিনীরা ট্রেনিং দিত। আমাদের যে যারা ছিল আমাদের এই যে একটা ব্যাটালিয়ান দায়িত্ব ছিল আমাদের উপর, ওটার নাম ছিলেন লেফটেন্যান্ট বাগচি কমান্ডার, ইংলিশ কমান্ডার। আর আমাদের চিফ ইন্সট্রাক্টর ছিলেন ক্যাপ্টেন চৌহান। আর এমনি বেশি ক্লাস নিয়েছে যারা, ক্যাপ্টেন বীরেন্দ্র, ক্যাপ্টেনরা যারা মানে ছিলেন। তো এই অফিসাররা ট্রেনিংয়ের ওই লেকচারগুলো দিত, অফিসাররা। আর সুবিধার লেভেল বা পুরো সিনিয়র হাবিলদার যারা, তারা ওই হাতিয়ার চালানা খোলা কীভাবে চালাইতো এরা, এটাই সব ইয়েতে ট্রেনিং এই নেওয়া হয় আর কি। আর লেকচারগুলো অফিসার। সেই সময় মানে আপনার বয়সটা ঠিক কত ছিল? আমার বয়স 23 বছর। তো আমরা যদি বলি যে অ্যাকচুয়ালি 22 বছর। 22 বছর। 71 থেকে দেখি 21, 48 থেকে 71, 21 বছর। আমরা যদি বলি যে আপনার মুক্তিযুদ্ধে সম্পৃক্ততাটা কিভাবে, কার মাধ্যমে, সেটা মুক্তিযুদ্ধে সম্পৃক্ত, আমি তখন সক্রিয় রাজনীতি করতাম। আচ্ছা, তখন ছাত্র ইউনিয়ন করতাম, ছাত্র ইউনিয়ন শেষে নেপের কর্মী হিসাবে সিলেটে অবস্থান। তো আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল যে আওয়ামী লীগের সাথে কোঅর্ডিনেট করে যুদ্ধে যাওয়া। এটা আগেই, 1 মার্চের পরেই, প্রথম 1 মার্চে যখন ওই গণপরিষদের বন্ধ করে, মানে দিল না, অধিবেশনটা বন্ধ করে দিল ইয়া, তখন আমরা বুঝে গেছি, দল থেকে বুঝে আর কোনো কাজ কেউ হয়তো চিন্তা করলেন আমাদের দলীয় সিদ্ধান্ত না, যুদ্ধে যাইতে দেখা, তো আমরা ছোট দল যাইতেও পারবো না, আওয়ামী লীগের সাথে কোঅর্ডিনেট করতে হইব, আর সরকার তো তারাই বানাইবে। ওই যেটা জিনিস যে নেপ এবং ছাত্র ইউনিয়ন তারা একসাথে, না এটা আলাদা, এটা আমি ওটাতে যাইনি। গেরিলা বাহিনী একটা ওই স্পেশাল এটা ছিল ওই পঙ্কজ ভট্টাচার্য এবং
মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে, পঙ্কজ ভট্টাচার্য ইয়ের পক্ষ থেকে, নেপার পক্ষ থেকে, আর কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মাহমুদ ফরহাদ। তো আপনাদের নেপের ও, সভাপতি ছিলেন কিন্তু- কমরেড ফরহাদ না না, নেপার সভাপতি ওই তখন জফর কিছুদিন আগে যিনি স্বাধীনতা পদক দিয়ে প্রত্যাখ্যান করছে, কতদিন আগে নিজাম গেল এইটা। তো এরার আগেই এরা সিদ্ধান্ত নিতে আমরা আর বসি না, আমরা আগেই গেছি, আমরা জয়েন্টলি চলে গেছি, মানে এত ছাত্রলীগ ছাত্র ইউনিয়নে, এবং বেশিরভাগই আমাদের সাথে ছাত্র ইউনিয়ন ছেলেরাই ছিল, ছোট বড় বয়স্ক সবই ছিল। এবং বয়স্ক ওই একটা কথা আছে, কিছুদিন আগে আমার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেছিলেন যে 15 বছর নিচে যাদের মুক্তিযোদ্ধা করা হবে না, তখন যারা একত্র হয়েছিল। কিন্তু আমার সাথে 13 বছর 12 বছর ছেলেরাও ছিল। একজন আমি নাম বলেছি, একজন বর্তমানে ইয়ের কামান্ডার, যিনি যার মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার, তার বয়স তখন 12 বছর ছিল। তারে নাম লেখে না, ওই জন্য আমাদের ট্রেনিংয়ে যায়, আর্মি নাম লেখে না, আমার কাছে কথা দেয়, আমি আমি বললাম বলে যুদ্ধ করবো। আমি আমার বাইশে, আমার পাশের ভাই, তারে আমি তার মা বাপে দিয়েছেন গতিকে নিয়ে আসি। আর তখন কাজল পাল এখন নাই, একটা স্মৃতিসৌধ আছে সিলেটে মিরাবাজার, তার আরও ভাইয়ান মুক্তিযোদ্ধা ছিলেন, মারা গেছেন। খানা ভালো, এর বয়স আমাদের কম ছিল, তারা নিতে চায় না, 12 বছর কি 13 বছর, আর তো বয়স্ক ছিল, কোনো বার ছিল না মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে। ওই আর বেশি যুদ্ধ তো না, ওই তো নাই, ওই তো, কিন্তু উপর দিয়ে কোনো বার ছিল না, যত যার বয়সী হোক তারা ট্রেনিং নিতে। তো আপনি তখন যে মুক্তিযুদ্ধের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন, সেটা হোক রাজনৈতিকভাবে কিংবা ব্যক্তিগত দিক থেকে, তো এদিক থেকে আপনার পরিবারের সাথে কি কোনো দূরত্ব সৃষ্টি হয়েছিল কিংবা? কোনো দূরত্ব হয় নাই। আমি তখন তারপরে যখন ইয়ে হয়ে গেলাম, ক্র্যাকডাউন যখন হয়ে গেল, আমি তখন সিলেট, তো 27 তারিখ কাটু উঠার পর চলে এলাম। প্রথম কিছু শহীদ ঘুরে দেখলাম, শহীদ শামসুদ্দিন সাহেবের লাশ দেখলাম, শহীদ শামসুদ্দিন আরো অনেক। আচ্ছা, আমি একজন মানে পরিচিত নাম হিসেবে বললাম যে শামসুদ্দিন ছাত্রাবাস হয়েছে না কলেজ, শামসুদ্দিন মেডিকেল কলেজ, তো ওদের অনেকেই দেখা ছিল, বাড়িতে গেলাম, তারপরে চলে আসলাম, আসে গ্রামে ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম। আমাদের আনসার কমান্ডার ছিলেন, সিনিয়র আনসার কমান্ডার। অন্তত দুইটা উদ্দেশ্য, একটা লোক কিছু লেফট রাইট শেখানো, আর দুইটা উদ্দেশ্য লোক যে অর্গানাইজ থাকে, এতে যখনই যাওয়ার দরকার পড়বে তখন সবাই যাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয় কেউ যায় নাই, এই যাদের নিয়ে ট্রেনিং দিচ্ছিলাম এখানে গ্রামে কেউ যায় না, 50-60 জন ছিল, কেউ যায় না। এটা হলো তখন আমরা কিছু ইয়ের কাজ করছি, তখন তো হাতিয়ার নেইনি, ট্রেনিং করিনি, তখন ওই যে রেজিস্ট্যান্স ফাইট যেটা চলছে, সাথে সাথে মুক্তি ফৌজরা, ওই বেঙ্গল রেজিমেন্ট, টিপিআরেরা দিল, তো এই এদের সাইড থেকে ইয়ে আসছে ইপিআর, তখনকার ইপিআর পরবর্তী বিডিআর, এদের খাওয়া দাওয়া এটা এইগুলো আমরা করতাম অর্গানাইজ। তারপরে যখন দেখা গেল পাশের গ্রাম পাক সেনা চলে এসছে, আর থাকার মতো না, তখন যাইনি, পরিবারের কোনো দূরত্ব হয় না। তো আপনি কি মানে নতুন বিবাহ করছেন, আমরা রাজি হই না, আমি ঠিক আছে সকালে আমি খবর দিই, আর কোনো দূরত্ব হয় না, খুশি মনে আমার মা বাবা। আচ্ছা, তো আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে মানে অনেক কাছ থেকে তো আপনি অপারেশনগুলো আপনি নিজে অংশগ্রহণ করেছেন, এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি বর্তমান সময়ে যে মুক্তিযোদ্ধারা রয়েছেন তারা এইসব মানে অনেকটাই লোকচক্ষুর আড়ালে কিংবা প্রচার বিমুখ। আমরা জানতে পেরেছি আপনি একজন প্রচার বিমুখ মানুষ। তো আমরা আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু সম্মুখ যুদ্ধে আপনি ছিলেন, আপনার ঠিক যে কোনো একটু অপারেশন সম্পর্কে আমাদের একটু বলবেন, যে সেই দিনটার স্মৃতিচারণ আমরা যদি একটু বলি আর কি। এটা কুষ্টা বাগান, এর আগে তো আমরা ঠিক করিয়ে এলাম
রিটার্ন করে এসেছি। তখন আমাদের সাবজেক্টের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল লোক একটু অ্যারোগ্যান্ট টাইপের লোক। উনি মাসিমপুর হেডকোয়ার্টারে গেছেন, ওই এই সেক্টর হেডকোয়ার্টার মাসিমপুর ছিল শিলচরে। তখনও মেজর মুখার্জি বলে একজন বুঝে না, ডালিম ডাকাম যে তোমরা কিছু করতে পারো না, এই না এই না। উনি আসে বললো, আমাকে ডাকলেন, আরও আমার দুজন বন্ধু, একজনের নাম হান্নান আমেরিকায় থাকে, আরেকজন বাবু প্রোগ্রামত বাবু, ও আমেরিকায় থাকে, তো গত কয়েক মাস দেশে আছে, ওই কোনো জায়গায় মঞ্চের সাথে এটা ফাইন্যান্স করেছে, কোনো জায়গায় বড় ফাইন্যান্সই আসছে, চলে যাবে। সেদিন ফোন করছে, আমি ফাঁসি হইলাম, চলে যাবে। ওখানে ও বইচা রাখি আছে প্রায় 10 লাখ খাওয়া, কিন্তু সে সামনে মিছিল টিছিল আসে না, মা ওয়াদা করেছে মিছিল ঠিক আছে, তো যে উদ্দেশ্যে নিয়ে আসবে তোমরা 3 জনের ডাকে। তখন যেন আমরা 3 জনের সিনিয়র মনে করতাম যে আমি ওয়াদা দিয়েছি, আমি একটা উপাস ঠিক তোমাদের ট্রেনিংয়ের মধ্যে পড়ে না, তবে আমি তো সাথে আছি, এটা আমরা করবো, একটা রেড আমরা ওখানে করবো তেলকুচ চাপ। সেই অনুযায়ী তো আমরা 24শে জুলাই, 24 অথবা 25 আমি আমার মনে করতেছে না, ওই আমাদের বাদ করা হলো। আমরা 3 জনের হাতে 3 শিশু, না ওই যে আমরা 3 জন দেখলাম, যে নাম বললাম বাবু, আমি এবং হান্নান, 3 জন 30 জন করে লোক দেওয়া হয়। আচ্ছা, তো 3টা অ্যাসাল্ট পার্টি, অ্যাসাল্ট করবে, অ্যাসাল্টের লোক আক্রমণ করা, অ্যাসাল্টও বুঝছে। আর আমাদের সাথে একটা ইয়ে ছিল, আমাদের ক্যাম্পে ছিল কিছু MF, ওই ইপি সাবেক ইপিআরের সদস্য, তারা তো মোটর উপরে চালানো জানে বা সম্মুখ যুদ্ধে তার ট্রেনিং বেশি, তো তাদের বসানো হলো যে পাথরটিল্লাতে তাদের বড় একটা ক্যাম্প আছে, ওখানে যেন রিনফোর্স না করতে পারে, আমরা ওই রাস্তায় এটা ব্যারিকেড দিই। সাথে আমাদের এফেক্টে তাকে 4 জন দেওয়া হলো, ওরা মাইন্টেন ফুটবে, গাড়ি যেন না আসতে পারে। আর আরও দুইটা আমাদের বন্ধু, এখন আসুক দিতে পারি, এখন লিয়াকত দেখা 2 জন দেওয়া হলো, 13 জন করে, তারা সহ 13 জন, 12 জন সহ। এদের একটু ভালো হাতিয়ার দেওয়া হলো, যে পিছন থেকে মিত্রবাহিনীও দিবে, তুপ কামান ডাকবে, আপনি তুপ যেটা আর্টিলারি ফায়ার দিবে, তো আর্টিলারি ফায়ার খেয়ে ওরা বিচ্ছিন্ন হয়ে দৌড়াদৌড়ি করবে বাংকারে যেতে সময়, তখন যেন ওই লিয়াকত এবং আসুক তারা ফায়ার চালায়, তো ওই সময় লোকজন মারা যাবে আর কি। তখন ঘর থেকে বাইরে বাংকারে যাবে, তো ওই রাস্তাতেই তখন তো কোনো ওয়াকিটুকি সেট আমাদের ছিল না, কথা ছিল যে 1 মিনিট তোমরা পাওয়ার করবে 2 জনে, আর 1 মিনিটের পরে আমি মার্চ করবো। ওই একটা টিলা আছে বদল, মানে ফ্যাক্টরি করে মার্চ করবো, ওখানে তাদের হাতিয়ার কোর্ট আছে। আমি ওখানে পৌঁছার পরে বাবু আর হান্নান তাদের ট্রুপ নিয়ে ফ্যাক্টরি ঘর আর ওই ম্যানেজারের বাংলা ওগুলো দখল করে, এই ছিল আমাদের প্ল্যান। উনি ভালোভাবে ব্রিফিং করছেন বোর্ডের মধ্যে। কিন্তু ওই লিয়াকতের ট্রুপসের 1 মিনিট থেকে কমিলে আরো 20 সেকেন্ড বেশি ইয়ে হয়েছে, তারা বন্ধ করতে সময় নিচ্ছে বেশি। তখন আমি তো এগিয়ে গেছি, কোথায় 1 মিনিটের পরেই আমি এগিয়ে গেছি, তখন আমার কিছু লোক হতাহত হয়ে গেছে, একজন মারাই গেছে, আমাদের দিয়ে নিবে কেনা চরিয়া গ্রাম শুনু, আর আরেকজন আমারই আব্দুল শহীদ নাম, আহত অবস্থায়, তার গুলি লাগছে পায়, সাথে আরো বেশ কিছু লোক ছিল মারায়, ও 1 মিনিট সেই সময় ও একটু হেঁপে যায়, আমাদের যেটা যার পর্যন্ত আমরা লেয়ার উপরে উঠছি, উঠার পরে তখন ওই যারা কিছু লোক আমাদের ভিতর সব নতুন, তো এরা পালাই গেছে, পিছনের রাস্তায় পালাই গেছে। তখন রাস্তায় ক্যাপ্টেনকে পাইছে, ওই তোমরা কই যাও, আর আমার খয়ের কোথায় ইয়ে
বলে না খয়ের ভাই তো বলছে না উদ্র করার জন্য, আমরা চলে আসতেছি। তখন ওই দিক থেকে আর্টিলাইজ সাপোর্টার আমরা পাই, আমরা উদ্র করে ফেলেছি এই ভুল বুঝাবুঝির জন্য আর কি। আর আমরা তো এই ঘটনাগুলো জানি না যে ওই তখন ওই ফ্যাক্টরি করে ম্যানেজারের বাংলার ওখানে আমরা গুলি করতেছি, তারা ওগুলির সংখ্যা আস্তে আস্তে কমে আসতেছে। আর ওই যে ইপিআরের যে ট্রুপসটা আমরা দিছিলাম 12 জন লোক দিয়া, ওরা ওই অবস্থান থেকে পলায়ন করে। পরবর্তীকালে ক্যাপ্টেন কর্নেল বাগচি আমাদের বলছিলেন, বলে এই ইপিআর এবং বিএসএফ এরা ঘুষ খাইতে অনেক ঘুষ খাইতে, এরা যুদ্ধ করতে পারে না, কোনো ঘুষ করে কোনো যুদ্ধ করতে পারে না। এই রিনফোর্সড হয়ে যায়, বেশি হতাও তার যে আমার খবর পাইছি পরবর্তীকালে হয়েছে মারা গেছে। তখন তারা টিলাতে উঠতে চেষ্টা করছে, শুধু চা বাগান, আর আমরা উপর থেকে গ্রেনেড মারতেছি, ইয়ে করছে। ওই সময় বাবু হঠাৎ এসে আমাকে বলছে গুলি লাগছে একটা পায়ের নিচে, বেরিয়ে গেছে। বললে আমার একটা ইয়ে দেখ, SLR দেখ ব্যবস্থা করে দেয়। হাতে তো আমাদের কমান্ডার তো হাতে তো ছোটো হাতিয়ার, স্ট্যান্ড গান, কারবাইন। আমরা ওই তো পড়ে আছে নিয়া, তুই চলে যা। বলে না, আমি এটা কিছু না, আমি গামছা দিবেন, আর রক্ত পড়তেছে না, আর দিতে। কিছুক্ষণ পর তো খালি কমতেছিল। এরপরে খবর গেছে যে এরা তো এখনো গিয়ে হান্নান আমি তখন পাঠাইছি, তুই যা। না না, এরা তো এখনো যুদ্ধ ইয়েতে রয়ে গেছে। সকালে আমরা শুরু করছি ফজরের রক্ত, আর তখন 2টা বাজে, দুপুর 2টা এখানেই আছি আমরা। আর কিছু খাওয়া দাওয়া নেই, পানিও করে খাওয়া। তখন উপর থেকে যখন আর্টিলারি ফায়ার আরম্ভ হয়েছে, যে আমরা উগ্র করার সুযোগ দেওয়ার জন্য। এত কিছু গান, এখন অভিপোষ নাই, সকালে অভিপোষ ছিল, গান কিছু গোলাগুলি ডাইনে বা গিয়ে পড়ছে। তখন আমরা একটা ট্রেঞ্চে, বাঙ্কান না, ট্রেঞ্চ বুঝছেন তো, ট্রেঞ্চে ছিলাম। এর মাঝে একজন আহত, আহতনের কোনো গুলি নেই। তখন আমি তার সরাসরি গুলি করছি, এখানে গুলি লাগছে একজনের, আর অন্যজন ওদিক থেকে আরো 2 জন আছে ডান দিক থেকে। তখন ও গুলি দিয়ে আর কি, সবার তো জানের ডর আছে। তখন আমি চুয়ে উপর দিয়ে গুলি ইয়ে করছি, তখন তারা, আর গুলিও শেষ। তখন প্রশ্ন করি এখন ছিল একটু, সে আমার একটা আধা ভর্তি ম্যাগাজিন আমার ঢুকাই দিচ্ছে। তখন আমি ওই সামনে বাংকারে ছিল যে মুখিত আমার খুব বীজ করা একটা মধুবনের পাশে দিকে ডায়াবেটিস হসপিটাল যাওয়ার আগে একটা বীজগড় দোকান আছে, ওই দোকানের মালিক এখন নাই। সে মুখিত বলে একটা চিৎকার দিচ্ছে, চিৎকার দিয়ে আরো হয়তো আর আল্লাহ আছে 3-4 জন আছে আমরা বেশি দূর চলে গেছি চা বাগানের বিরুদ্ধে। তারা উপর থেকে ফায়ার করে, কিন্তু কেউ নামতেছে না নিচে। পাকার আমি তখন দখল করে নিয়েছি এটা টিলাটা, নিচে নামতেছে না, তাদেরও তো বই আছে, নামলে কিন্তু আমাদের ধরে ফেলে। আমরা যে অবস্থায় ছিলাম আমাদের কিছুক্ষণ পরে দেখি না, পিছন দিকে মুখী তারা চলে আসছে। এই 4-5 জন ছিল বাংকায়, তারা হঠাৎ একটা গান, ও আমার দেশের মাটি, সরিয়ার মাটি, ইমোশনাল তোমার পরে ঠেকাচ্ছে। ওই যে বাবু বললাম আমার গাইতেছে, গেলাম তার ইয়া দেখি পাও যাজরা হয়ে গেছে, মানে এই পাওটা আর জোড়া আছে বলে বোঝা যায় না। বললো ইয়ে এমএমজি ফায়ার চলে গেছে, আর মিডিয়াম মেশিন গানের পুরাগুলা ইয়েগুলা যাজরা হয়ে গেছে পাও। কইলো তোমরা আমাকে বই, খুব লম্বা 6 ফুট লম্বা, তোমরা আমার বইয়ে নিতে পারবে না, কাম করো। আমার স্ট্যান্ড গানও কোনো গুলি নাই, আমার তো স্ট্যান্ড গানও নাই, একটা স্ট্যান্ড গানও 2টা গুলি করে দিয়ে আমার দিলাম, আমার এখন ধরতে পারবে না। তখন না পারবো না, আটকাইতে আমি নিজে মারা যাবো, প্লেট করে রাখা যায় না। আমি একটু দুর্বল হইলেও বাকি যে আমার সাথে এরা তো যেমন এরা খুব শক্তিশালী, ওদের হাতিয়ার টাতিয়ার আমি নিলাম, ওরা তারা নিয়ে চলে আইলো ইয়েতে, হাতে উঠাইয়া নিয়ে আইলো। খুব জোয়ান টাইপের। কিছুদিন যাওয়ার পর ওই খাসিয়া বস্তি, পাতারি পাহাড় কিন্তু বেশি তো খাসি আছে। খাসিয়া বস্তি থেকে লোকজন বেরিয়েছে, তারা ওই শশা
পানি, তারপরে ওই চাল ভাজা, মুড়িও না চাল ভাজা, যার যা গরিব মানুষ তো এরা খাসিয়া তো আর উপজাতে নিয়ে আইছে। আর তারা ইয়ে দিল দরজার মতো খাট ইয়ে আর কি তক্তা, বাবুর বই নিয়ে গেলাম। ওই আপাতত পরের দিন মানে সাকসেস হিসাবে আমাদের একেবারে দেখতে আইলেন ইয়ে, কিন্তু দিনে যাইতে বিকাল হয়ে গেছে, তখন ওই গাড়ি সাহেব আমাদের ইয়ে দিল। তখনকার সিলেটের গণপরিষদ জাতীয় পরিষদ সদস্য যিনি ছিলেন উনি এলেন, সেক্টর কমান্ডার এলেন, তারপরে এর পিছনে যে আরও 2জন ব্রিগেডিয়ার মিত্রবাহিনীরা আইলো। আসার পরে মিষ্টি নিয়ে আইয়া সবাই তারা খবর নিয়েছে। পরবর্তীকালে আমি খবর নিয়েছি আর কি, আমাদের কিন্তু মারা যায় এখানে 4 জন, আহত বেশি ছিলেন। পরবর্তীকালে যখন সারেন্ডারের পরে আমি ওই ক্যাপ্টেন শরীফুল হক এবং তাদের সাথে আমি গেছিলাম তার কথা। তাদের তো আর্মি অফিসার দেখতে সুবিধা গিয়া, তখন ওখানে দায়িত্ব যারা গিয়েছিল আর কি, ওদের কাছ থেকে জানলাম অফিসার যে ছিল 35 জন। ওইটাই বড় অপারেশন বলতাম। আর ছোটোখাটো ঠিক না, তো হাত মশলাও তো বেশ বড় অপারেশন হয়েছে। হাহালুকির তো বিরাট একটা হাওড়ের ভিতরে। আমি একটা বই লেখার জন্য দিয়েছিলাম, আমার টাইপ করে কি জানো মকসুদ কতটুকু আগাইছে জানি না, আমার পেন্সিলে তো গত বছর এইগুলো তো সব দিব। তো আমরা এতক্ষণ আপনার 1971 সালে বা সেই সব দিনগুলির কথা শুনছিলাম। এখন যদি আমরা একটু বর্তমানে আসি, বর্তমানে আপনার পরিবার সম্পর্কে যদি আমরা জানতে চাই, আপনার ছেলে মেয়ে কতজন? বা আমার 2 মেয়ে 2 ছেলে। 2 ছেলে। বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, মাস্টারি করে। আমার সাথে যোগাযোগ কোনো কারণে একটু কম। সেই মেয়ের আর জামাইও মাস্টারি করে, আমার সাথে এখন নাই। আর এখানে একটু মকসুদ 2 জন আছে। মকসুদ তো এখানে কি করে জানে। আর 2 নম্বর জন্য স্পেনে থাকে। আগে ইয়ে ছিল TI4 এর অধীনে গেছিল ইয়েতে, তার প্রোগ্রামে ওই লেখাপড়ার বিচারে নিউ হয় নাই, তখন কয়েকদিন কষ্ট হয়ে থাকে। এখন লিগ্যালিটি পাওয়ার জন্য চলে আসলে স্পেনে গিয়ে লিগ্যালিটি হয়ে এখন বাড়িতে আসছে। আর ছোট মেয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করে গভর্নমেন্ট কলেজে 3rd ইয়ারে। তাইলে এখনকার আপনার যে পরিবার এবং আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, তো সেক্ষেত্রে আপনার পরিবারের মানে যারা ছেলে মেয়ে আছে তারা কি ঠিক আপনার সম্পর্কে বা আপনি একজন বীর মুক্তিযোদ্ধা সে সম্পর্কে তাদের কি মানে আপনি ঠিক? তারা তো প্রাউড টু বি মাই। কলেজে ফাংশন অনেকেও বলছি তো অমুকের মেয়ে ওখানে একে প্রশ্ন করছিল অমুকের মেয়ে হিসাবে, আবুকারের মেয়ে হিসাবে তুমি কি যেমন করে নাম খুব করবি। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে বিভিন্ন মুক্তিযুদ্ধের সনদ দেয়া হচ্ছে অনেক মুক্তিযোদ্ধাকেই, আবার অনেকে ভুয়া সনদ মানে তৈরি করছে। তো আপনার দৃষ্টিকোণ থেকে বর্তমান সময়ে মুক্তিযুদ্ধদের ঠিক কতটুকু সম্মান দিতে পারছে বর্তমান সরকার, সেটা যদি আপনি একটু বলেন। সম্মান তো দিতে পুরোপুরি পারে নাই আমরা তান্ত্রিক। আর আমার মনে হয় যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আন্তরিকতার অভাব নেই প্রধানমন্ত্রী থেকে নিয়ে, কিন্তু নিচে তো আছে তার আমলাতন্ত্র আছে, ইয়ে আছে, করছে। কারণ আমার গ্রামে আমি কার্ড প্রথম বানাই, আমি সৌদি আরব থাকতাম। আর আমি তখন তো ওইটা কার্ডটার বানা শুরু হইল, তখন এটা সমাজসেবা অফিস থেকে ওইগুলা পয়সা টয়সা পরেই কন্ট্রোল করে। ধরুন এটা তো শেষ পর্যন্ত সমাজসেবা মন্ত্রী, তখন সমাজ কল্যাণ মন্ত্রী ছিল আলী আহমদ মুজাহিদ। বললাম না, আমার কার্ড বানাবে না, আমি ওর অ্যাপ্রুভেলে কোনো পয়সা আমি নিতে পারবো না। তখন আলী আহমদ মুজাহিদ তো আর চিনতেছেন,
আমি অন্তত আমি বেসিক্যালি আমি এখন কোনো দল করি না এখন, তারপরেও না কোনো সম্পর্কিত নাই। তবে এইখানটি যারা পাকিস্তান বাংলাদেশ বিরোধিতা করেছে বা এখনও করতেছে তাদের সাথে আমি নেই, তাদের ঘৃণা করি বা যতটুকু পারি তাদের। এরপরে যখন আমি খবর পেলাম যে আমার গ্রামের 4 জনের পয়সা নিতেছে, কিন্তু এরা মুক্তিযোদ্ধা না, আর মুক্তিযোদ্ধা যে আমরা 5-6 জন ছিলাম কেউ পাইছে না। তারপরে নাই তখন, অথচ এর আগে যারা যারা মুক্তিযোদ্ধা কমান্ড ছিল সংসদে, মুক্তিযোদ্ধা সংসদ আছে না উপজেলা, ওরা সবাই আমার সাথে যোদ্ধা, কিন্তু আমাদের নাম দেওয়া হয় ওই রাজনৈতিক কারণে উপকার যাও করো বিএনপি কত, এটাও বলতেছি ধরো 2001 থেকে 2000 পর্যন্ত। এর আগে তো আর মামুলি এখন কোনো বিশ্বাস নেই আপনাদের সেই মানে এখন। এরপরে যখন বর্তমান যে উপজেলা চেয়ারম্যান পুনেকালে জাগ্রত করতো মুক্তিযোদ্ধা, তো এখন আওয়ামী লীগ করে বেশ কিছু বছর, সে যখন কমান্ডার হয়েছে তো খুঁজে আমারও বাড়িতে লোক পাঠাই যায়, আমার বাড়িতে পরে না উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে না, ও মুক্তিযোদ্ধার সংসদ কমান্ডার হওয়ার পরে, তখন সে ইউনিয়নের চেয়ারম্যান ছিল তার এলাকা, তখন উপজেলা চেয়ারম্যান ওইটা চাই দিয়েছে। আর এখন যে আছে সেও আমার সাথে, ওই যে বললাম না কম বয়সী ছিল, তো 4 জন লোক পাইছে। তো আমরা যখন পাইলো অটোমেটিক এদের বন্ধ হয়েছে, এরা আসলে প্রথম তারা তো আর কিছু দেখাইতে পারবে না। আমার কাছে একটা চিঠি আসলো কেন্দ্র থেকে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে এবং উপসচিবের, আপনার গ্রামে 4 জন মুক্তিযোদ্ধা হিসাবে বাতা নিচ্ছে, এদের সম্বন্ধে আপনি কি জানেন? আমি চিন্তা করলাম ওরা তো নিয়ে খাইয়ে পালাচ্ছে, এখন আমি দিব আবার দিব নিয়ে দিয়ে আমি বললাম যে আমাদের অনেকেরই গ্রামে নাম 2টা থাকে, একটা প্রচলিত নাম দেখে, আমার মসজিদের ডাক নাম পুলক বা পুলক ডাকে থাকে, আসল নাম একটা দেখে। তো এই হিসাবে আমি এই নামগুলো চিনতেছি না, হয়তো এটা তাদের নাম আর তার পোশাকি নাম যেটা মানে পেট নেম যেটা ফ্যামিলি নেম এটা আর মিলতেছে না, বন্ধু সব গ্রামে ছিল। আর ওই তো আর আন্তরিকতা আমি বলতে গেলে কিন্তু নিশ্চয় এলে অনেক কিছু হইতেছে, অনেক কিছু হয়। আহতর তো এমন এক অবস্থা, আমি ওই যে বললাম আত্মা চলাতে ওই দেখেন দেখতে পেলাম এখন দাগ আছে, 45 বছরের দাগ যায় না, ওইটা এটা না স্প্লিংটার মোটর 3 ইঞ্চ মোটর পড়ছে, স্প্লিন্টারগুলা পড়ছে, এখনও দাগ আছে, দাগ যায়, কিন্তু আমি তো আহত হয়ে ক্লেম করছি। আরেকটা অপারেশন যৌথ হয়ে করছিলাম অন্য ক্যাম্প সহায়। আচ্ছা, আমাদের 4 নম্বর সেক্টর 12 ফুঞ্জি বলে একটা ক্যাম্প ছিল আমাদের পাশে, ওরা আমি জয় করেছিলাম। এখানে আমার ঠিক 2 পার মধ্যেখান দিয়া গুলি চলে গেছিল, শত্রুর গুলি, যার ফলে জায়গাটা জলসে গিয়ে এখানে আমি হাঁটতে পারতাম। তখন আমরা সহযোদ্ধা, এর আগে তো আমি চিনতাম না, বর্তমানে লাউটা ইউনিয়নের চেয়ারম্যান বললাম সুস্থ ভালো ছিল, বলে হবে আপনি উঠে। সে কাঁধে করে আমার প্রায় 7 মাইল মানে কাঁধে করে নিয়ে তারপরে গাড়ির রাস্তা, কিন্তু আমি আহত ক্লেম করি। আমি মনে করি যে আহত সেই যে আহত হওয়ার পরে কোনো কাজ করতে পারতেছে না, রোজগার করতে পারতেছে না, এইটা তার পাওয়া উচিত। আমি তো কাজ করছি, আহতের দোহাই দিয়ে তো আমি তো বোঝা হয় না, ওই জন্য আমি আহত ক্লেমও করি না, কিন্তু অনেকেই না আমার সাথে। আমি কিন্তু দৌড়লাম কিছু দিন আগে, আমার দেখাতে আমার দেখাতে সর্বকালীন ছেলে মেয়ে ছেলে হাফিজ আর ছেলে মৌলানা পাবলিক করে, ও কোথাও হয়তো হইল সে আহত হিসাবে 7,000-9,000 টাকা বাতা। তখন আমরা এমনি সাধারণ বাতাটা হইব তখন 3,000, এখন না বাড়ে। আমি বললাম তোমার লজ্জা হলো না, তো আহত তুমি আহত হলেন তো আমি জানতাম, তুমি এমন কোনো অপারেশন করো নাই যেটাতে আমি ছিলাম, আমার সাথেই তুমি যাইতেও না করো, আপনি যেখানে যান আমার নিয়ে যাবেন, আমি এখানে যাবো না, এইরকম ছিল তাদের। এরকম পাইতেছে যথেষ্ট লোক
মানে ভুয়া অনেকেই অনেকেই আছে, তো ধরতেছে না। আচ্ছা গত বছর 45,000-কে ইয়ে আটকাইছে। আচ্ছা, কিছু জেনুইন মুক্তিযুদ্ধও বলে গিয়ে হয়ে গেছে, তখনকার তো নতুন সার্টিফিকেট হয়েছে। আর ওই মুক্তিবার্তা বলে একটা ইয়েতে নাম, এটা অনেকে পায় নাই, অনেকে জানে না। সে যাক, এখনো ওই যে ভারতীয় মিত্রবাহিনীর কাছে যে লিস্ট আছে, তাদের তারা ট্রেনিং নিয়েছিল, তারপরে যুদ্ধ করছে, ওই লিস্ট অনুযায়ী আমরা পাইতেছি আর কি। আর আমারও অন্য কোনো নম্বর টম্বার নাই। কিছুদিন আগে আমার থানা থেকে কমান্ডারে করে আপনি ওটা ঠিক করেন, অমুকের সঙ্গে ওইটা হাতে একটা ছেলে আমার সাথেই ছিল, তার একটা সে ইয়ে করে যোগাযোগ করলাম টেলিফোনে। সে বললো আপনি এই কাগজ পাঠাইতেন। পরবর্তীকালে পরিস্থিতি আমি মন্ত্রণালয়ে দিয়েছি, এটা হবে। তারপরে আমার কোনো অসুবিধা হয়। আর এমনি সরকার থেকে আমি ওই অসুস্থ হিসাবে, অসুস্থ মুক্তিযুদ্ধের হিসাবে গত বছর এপ্রিল মাসে 2015 50,000 টাকা বাৎসরিক একটা ইয়ে তারা দেয়। কিছু কিছু যারা বিশেষ কোনো ক্যান্সার বা অন্যান্য হেপাটাইটিস, কিডনিতে, আমার ওই ক্যান্সার হিসাবে তারাই বললো যে হয়তো বাতা পাই তো যদিওটাকে আমার ওয়াইফে তুলতেন, এখন আমি নিজে তুলি। 6 মাস পর পর গিয়ে তুলি একসাথে, হয়তো অসুস্থতার জন্য মাসে যাইতে পারি না, আর একসাথে গিয়ে তুললে বেশ কিছু টাকা হয়, একটা কাজ। মোটামুটি মানে বেশ সুযোগ সুবিধা পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার ছেলেমেয়েরা ঠিক কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে? তো আমার ছেলেরা পায় নাই, মেয়ে কিছু পাইছে। মেয়ের কলেজে বেতন লাগে না, গভর্নমেন্ট কলেজে পড়ে তো বেতন লাগে না, খুব অসুবিধা। আর কোনটা কিছু না, বেতন নেই। এমনিই তো সরকারি কলেজে বেতন কম, তারপরেও তার কোনো বেতন নেওয়া হয় না। পরীক্ষার ফিজ আর ওই যে সেশন ফিজ কি থাকে। তো আমরা সবাই মোটামুটি এখন জানি, বা বাংলাদেশের প্রতিটা মানুষই জানে, বর্তমান সময়ে মানবতা বিরোধী যে অপরাধ সেটার বিচার হচ্ছে, এবং ইতিমধ্যে অনেকের ফাঁসিও কার্যকর হয়েছে। তো সেদিক বিবেচনায় আপনার মূল্যায়ন কি এই বিষয়টা, বা এই বিচার দিকটা আপনার মানে আপনি কোন দিক দিয়ে দেখেন? অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল এবং প্রস্তুতি নেওয়া হয়েছিল তো উদ্দেশ্য। তো এটা তো জোগাড় যন্ত্র সব কিছু ঠিকঠাক করতে, আর তৎকালীন সরকারের মধ্যেও তো কিছু বেশ কিছু স্বাধীনতা বিরোধী ঢুকে গেছিল, সবসময় এটা ঢুকে, একটু ডিলে হয়েছে। তার 75-এর পর তো চাপটা বন্ধ হয়েছে, ফাইলগুলো আর কিছু পাওয়া গেল না। আইলো 81 তাইল মুক্তিযুদ্ধের পক্ষের একটা সরকার, আওয়ামী লীগ। আওয়ামী লীগেরও কার্যকলাপ 100% আমি পক্ষের বলবো না, আছে অনেক কিছু, কিন্তু তারপরে তো কমিটির যে আমরা আশা দেখা যায় 21 বছর পরই, 21 বছরে আপনার ইয়েতে আর ফাইল টাইল কিছু নাই। তো এদের বিরুদ্ধে সব কিছু সরানো হয়ে গেছে। তারপরে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হলো, জেল হত্যা বিচার, ওগুলো তো আওয়ামী লীগের একটা কমিটি দিয়ে একটা দরকার, ওটা শেষ হইতে আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে গেল, আবার সব বন্ধ হয়ে গেল। তারপরে 2008-এর যে ডিসেম্বরে ইলেকশন হলো, ওইটাতে আওয়ামী লীগের কমিটমেন্ট ছিল আমরা পাস করলে মানবতা বিচার করব, সেটা শুরু হয়েছে। তো চলতেছে, এটার মধ্যে চাপ আছে, অনেক চাপ আছে, এবং তারাও বলতো জমাতে লোক তো আমরা পরিচিত আছে আমাদের, এইটা বিচার চলবে না, বা বিএনপির অনেকে সেটা বলতো, সবাই না, কিছু কিছু যে এইটার বিচার হইব। যখন আমেরিকা বলবে যে বিচার করো, ফাঁসি দিও না, তো বন্ধ হয়ে যাবে। আর তখন জাতিসংঘ থেকে বলা হইবে, ঠিক আছে, জন কেরি বারবার ফোন করলো, বান কি মুন ফোন করলো, তারপরে ইয়ে বিশ্ববঙ্গ কিছু ডাইরেক্ট না বললেও কিছু ছিল। তুরস্কের প্রধানমন্ত্রী নিজে এসছে, তুরস্কের প্রধানমন্ত্রী নিজে এসেও হাতের মধ্যে ফাঁসিটা দিও না। যাক, বাংলাদেশ সরকার এটা একটু অ্যাডামেন্ট দিয়ে দিচ্ছে, মানে এটা করা হয় না। আপনি বিচার নিয়ে সন্তুষ্ট? আপনি বিচার নিয়ে সন্তুষ্ট না, অ্যাপ্রিসিয়েট করি, সন্তুষ্ট না। এটা কাদের মোল্লা, এটা তো তার প্রসিকিউশনে ঠিক মতো তার ইয়ে দিতে পারে নাই, গতি করে ফাঁসি হয় নাই। এদের দুর্বলতা, সরকারের দুর্বলতা, প্রসিকিউশনের সরকারের দুর্বলতা। কিন্তু গণজাগরণ মঞ্চ হঠাৎ করে একটা দাঁড়াই দিল, এরা এমনভাবে বাংলাদেশের জাগরণ তুললো যে এটা রিভিউ করতে হইবে। দেখা যায় আইনের মধ্যে ফাঁক হইয়া গেছে,
আসামি ফাঁসি করতে আপিল করতে পারবে, আপিল করতে পারবে না। সে আইন হইলো, আপিল এবার ফাঁসি হইলো। আচ্ছা, তখন ওই গণজাগরণ মঞ্চের ভাঙানোর জন্য আর একটা গণজাগরণ মঞ্চ পাল্টা খাড়া করলো সরকারের পৃষ্ঠপোষকতায়, কিছু লোকের পৃষ্ঠপোষকতায়। তারা তো সরকারের একটা ইয়ে হইল, এটা না এই ধরনের দুনিয়াব্যাপী হইল যে যত ভালো কাজ করবে সে কইব যে আমাদের লোক। যার ফলে মোহাম্মদ ইউনূস আমরা কোনো একটা অনুষ্ঠানে অমর্ত্য সেনকে নিয়ে আসি, কিন্তু মোহাম্মদ ইউনূসকে ডাকি না, এরকম আছে। তারপরে তো ওভারঅল যেটা সর্বোপরি যেটা হলো যে এখানে ইয়ে হইতেছে, বিচার হইতেছে এবং প্রধানের বিচার হয়ে গেছে আর ইয়েরও আপিল হয়েছে সাইডে, হয়তো না হইলে তো আজীবন। তো আমরা যদি জানতে চাই যে আপনার জানা বা আপনার এলাকায় বা এরকম কোনো মানবতা বিরোধী অপরাধী এখনো রয়েছে যা বিচারের আওতাধীন আসা উচিত ছিল? না, এখনো নাই। আসিল যারা, ওরা মারা গেছে। মরা লোকের তো বিচার হয় না, মরা গেছে। তো দুঃখের ব্যাপার কিছু পুনর্বাসন হয়েছিল বিএনপির মাধ্যমে, এটা খুব দুঃখিত। আমরা একজন কুখ্যাত ইয়ে দেখলাম যে একই স্পটে 29 জনকে মারা গেছে। এখানা জায়গা সে গুলি করে নাই, নিজামি তো আর গুলি করে নাই কারো, কিন্তু নিজামি তো করাইছে দেখা দক্ষিণ। পরে যখন আমি ধরি, আমার ওই বন্ধু বাবুজে বললাম, ও কান খেতে দিচ্ছিল। আমরা খুব কমিটমেন্ট ছিলাম যে বাংলাদেশ সরকার থেকে বারবার বলা হচ্ছে তোমরা যাদের দৌড়বায় কোনো করবে না, আমরা বিচার হই এই বিষয়ে। তবু আমার বাবু বললো যে না, একটা ইয়ে করে একটা চিহ্ন তা হোক, তার কানটা আমরা একটা কান কেটে। পরে ওই শহীদ মকবুল হোসেন শুনিয়া ওই এলাকা আমার আপন চাষতো 2229 জনকে পাচ্ছে, কিন্তু উনি বুথের স্বার্থে। পরে আবার ইউনিয়নের চেয়ারম্যান, পরে উপজেলা বিএনপির সভাপতি করা হয়েছে। এখন নাই মারা গেছে, এখন তাহলে তো সে তাকে এই বিচারের আওতায় নিয়ে আসা হতো। আমার প্রায় সবাই মারা গেছে, আর যারা আছে ছোটোখাটো ওদের বিচারের মতো আনা মারা যায়। যে 73 মাফ করে দেওয়া হয়েছিল, যারা সরাসরি কোনো অগ্নিসংযোগ দর্শন খুনে জড়িত না, এরা উইকে থাকে। যারা এগুলা লঙ্ঘন করছে ওগুলো মারা গেছে। ধন্যবাদ। তো সব শেষে আমরা এতক্ষণ বলতে গেলে আপনার পারিবারিক জীবন, আপনার মুক্তিযুদ্ধে অবদান, সব বিষয়ে ইতিমধ্যে আমরা মানে কিছুটা হলেও, হয়তো সব কিছু শোনা হয়নি, আমরা কিছুটা হলে জানার চেষ্টা করেছি। তো সবশেষে আমি যদি বলি যে বর্তমান সময়ে বর্তমান যে আমাদের তরুণ প্রজন্ম রয়েছে, সেই তরুণ প্রজন্ম তথা সমগ্র দেশবাসীর কাছে যদি আপনার কিছু বলার থাকে, আমাদের যদি কিছু বলেন আপনি, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি। আমি একটাই বলা, প্রথম তো এরা তরুণ প্রজন্ম একটু বিভ্রান্ত হয়ে গেছে। এই বোমাবাজি, দখলদারি, ওগুলো থেকে সরে এসে পড়াশোনায় মন দেওয়া, আর যে দেশ আমরা বানাই তুইয়া গেলাম কিন্তু এটা গোড়া হয় নাই এখনো, ওটার জন্য গোড়ার ব্যাপারে তারা অগ্রণী ভূমিকা পালন করে, জঞ্জালগুলো সরায়। আর কারণ এখন তাতে এনার্জি বেশিরভাগ নষ্ট হইতেছে দেশের জঞ্জাল সরাতে না, নিজের নানান ইয়েতে। তারা আবার পলিটিক্যালি পেট্রোনাইজ হইতেছে, পলিটিক্যালি দেওয়া হইতেছে আর কি। বিশেষ করে 91 পর দেখা গেল ওরা আর কেউ আন্দোলনে নাই। ওদের বলা তোমরা ওই হলটা দখল করে ইয়ে করো, আর তোমরা এই বিনিময়ে টেন্ডারগুলো নিয়ে যাও। আগে আমাদের সময় কোনো দলই টেন্ডারবাজি করতো না। আমরা যখন রাজনীতি করতাম, ছাত্রলীগেরও দুইজনে এটা করলে এটা খুব কম। হাতুন থেকে তো আমি চ্যালেঞ্জ করতে পারি, সিলেট জেলা ছাত্রলীগ কোনো ইয়ে ছিল তো ওইগুলোতে ছিল। তো ওরা যেন ওই আগের ইয়েতে ফিরে আসে আর দেশ করার পড়াশোনার মধ্যে চালিয়ে যায় আর কি। আমাদের অসমাপ্ত কাজ যেটা, ওটা সমাপ্ত কি করবে, একটা সুখী সমৃদ্ধ দেশ করে তোলা, গণতন্ত্র কায়েম করা, ধর্মনিরপেক্ষতার ইয়ে করা, ওগুলোই তো। গণতন্ত্র কায়েম হইলে হবে দেশ, প্রকৃত গণতন্ত্র কায়েম হয়, দেশের উন্নতি হবে, ইনভেস্টমেন্ট হবে, ইয়ে হবে। ধন্যবাদ মুক্তিযোদ্ধা আবুল খায়ের চৌধুরী। তো আমরাও আশা করি বর্তমান তরুণ প্রজন্ম আমরা যারা আছি তারা সেই সব মুক্তিযোদ্ধা এবং সেই সব বীর মুক্তিযোদ্ধা যারা যে স্বপ্ন নিয়ে তাদের দেশটি স্বাধীন করার জন্য
যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের সবটুকু ঢেলে দিয়েছিলেন। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব, একটি স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। দর্শক, এখন আমরা কথা বলবো বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের চৌধুরী লালন পালনে কিংবা তার আশ্রয়ে বেড়ে ওঠা একজনের সাথে, যিনি তাকে নানা হিসেবে চিনেন এবং উনি নাতির স্নেহে ছোটবেলা থেকে যাকে বড় করে তুলেছেন। তো আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো বলতে গেলে ওনাকে নানা বলেই ডাকেন এবং উনি নাতির স্নেহে আপনাকে বড় করেছেন, পড়ালেখা বা সব ক্ষেত্রে উনি সহযোগিতা করেছেন। তো একজন মানুষ হিসেবে আমরা মানে এই দিক থেকে বলতে পারি যে উনি কতটা মহাবান আমরা বুঝতে পারি। তারপরেও আপনি আপনার চোখে যে ছোটবেলা থেকেই ওনার কাছে বড় হয়েছেন, ওনার স্নেহে বড় হয়েছেন, আপনি কেমন দেখেন, মানে আপনার চোখে উনি কেমন? আসলে আমি ছোটবেলা থেকে এখান থেকে বেড়ে উঠে আসছি, আর আমার চোখে উনি একজন মহৎ ব্যক্তি এবং উনি ভালো একজন মুক্তিযোদ্ধা। আর আমি ওনাকে নিয়ে অনেক গর্ববোধ করি যে আমি ওনার নাতি হিসাবে আমি বেড়ে উঠতে পারতেছি। এটা আমার অনেকটা গর্ব করার কারণ। আর উনি আমার পড়াশোনার ক্ষেত্রেও উনি অনেক আমাকে ইন্সপায়ার করে থাকে যে এভাবে করো, এভাবে পড়লে এভাবে ভালো রেজাল্ট হবে, ভালো রেজাল্ট করতে পারবে। আর বিশেষ করে আমার সব ক্ষেত্রে মানে উনি আমাকে সব দিক থেকে খেয়াল রাখেন। আর ওনার জন্য আমি দীর্ঘই কামনা করি যাতে উনি ভালো থাকেন, সুস্থ থাকেন, সে আশা বলে আমি বলতেছি আর কি। মানে একজন মুক্তিযোদ্ধা মানে যেটা হওয়া দরকার, মানে দেশের পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধাকে কেমন চোখে দেখা দরকার, মানে সেটা আমি কামনা করি মানে আমাদের ইয়াং জেনারেশনের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। তো মুক্তিযোদ্ধা আবুল খায়ের চৌধুরী আপনার বাবা। তো আমরা সাধারণত যারা শিক্ষার্থী রয়েছে বা তরুণ প্রজন্ম রয়েছে তারা বই পড়ে কিংবা টিভিতে দেখে, বিভিন্ন প্রামাণ্যচিত্র দেখে মুক্তিযুদ্ধের গল্পগুলো জানে। কিন্তু আপনি তো চোখের সামনে সরাসরি আপনার বাবার কাছ থেকে সেই মুক্তিযুদ্ধের স্মৃতিচারণগুলো শুনে থাকেন, তখন আপনার কেমন লাগে? তখন একটু মনে হয় যা দেখছিলাম তাই মনে হচ্ছিল মধ্যে ভেসে ওঠে। মনে হচ্ছে যে আমি তখন ছিলাম, যুদ্ধে উপস্থিত ছিলাম, তো সব কিছু আমি দেখতেছি। তো বাবা যখন কথা বলেন তখন বাবার মানে আচার ভঙ্গি সব কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। এটাই যে তখনই মনে হয় যে বাবা ওই যেখানে ছিলেন, যখন যুদ্ধে ছিলেন সেই সময় ওই একাত্তরেই চলে গেছেন, এই আবেগটা কাজ করে। তখন উনি তো অসুস্থ, এমনিতে কথা তো খুব তেমন একটা স্পিড নিয়ে বলতে পারেন না, তো তখন এত স্পিড নিয়ে কথা বলেন যে বাবার এই মানে আবেগটা দেখে পুরাই শক্তি চলে যায়। মানে মনে হয় না যে আমি এত অসুস্থ, সেই আবেগটা দেখে মনে নিজের মধ্যে একটা জাগে যে কীরকম হয়েছিল বা সেই সময়গুলো অবস্থাটা কীরকম ছিল, সবই আমরাই অনুভব করতে পারি যে কীরকম অবস্থাটা ছিল। তো এটাই মানে ভালো লাগে, তো মনে হয় যে সবার কাছে বলতে পারি যে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তো অনেকে সবাই বলে এরকম মুক্তিযুদ্ধ অনেক নাটক, সিনেমা সবাই এসব দেখেই তো মুক্তিযুদ্ধের সব কিছু শিক্ষা। তো আমরা সবসময় বলি আমার বা ক্লাসমেটদেরকে বলতে পারি যে তোমরা সিনেমা দেখে শিখো আর আমি নিজ ঘর থেকে শিখতে পারি। এটাই সবসময় কি জানতে পারি, যখন যা খুশি সাথে সাথে হঠাৎ একটা প্রশ্ন জাগলো, এটাই এসে বাবাকে। সবচেয়ে বড় কথা যে আমার বাবা মানে অনেক মানে স্মরণ শক্তি অনেক ভালো বা অনেক জানে পৃথিবী সম্পর্কে বা সব কিছু সম্পর্কে। আর যখনই মনে হয় এখনও বাবার অনেক সম্মান, বাইরে গেলে আমি বাবার নাম বলে বাবার মেয়ে সবাই আলাদা একটা জায়গা করে দেয়। এটাই সবচেয়ে বড়। আপনি আমরা যতটুকু জেনেছি যে ওনার সব সন্তান থেকে আপনার মানে ওনার প্রতি আন্তরিকতা বেশি এবং ওনাকে সবচেয়ে বেশি আপনি কাছে পেয়েছেন। তো এত কাছে পেয়ে একজন মুক্তিযোদ্ধাকে এত কাছে পেয়ে বা আপনার মানে ওনার আদর্শটা ঠিক কতটুকু আপনি আপনার নিজের ভিতরে ধারণ করতে মানে পেরেছেন সেটা মানে জানতে চাচ্ছি। আদর্শ তো সবচেয়ে বড় কথা হচ্ছে উনি খুব দানশীল। ওনার আমরা যতটুকু জেনেছি আগের এক সময় মনে হতো যে আমার বাবার কোনো সেভিং কিছু নাই, যা আছে তাই, তো উপার্জনও কিন্তু কম করে না তখন মতো। এখন মনে হয় যে ভালোই সেভিং করে কী হবে, মানে আমার বাবা সবসময় অযথা খরচ কখনোই করেন নাই। এখনও আমরা দেখি যে অনেক সময় মানে যাই ওনার হাতে যা থাকে সবই শুধু গরিব মানুষকে দিয়ে দেয়। কেউ এসে বললো আমার একটা সমস্যা, ওনার হাতে কিন্তু টাকা নেই, উনি তাহার করে কর্জ করে ওকে। এটাই ওনার সেই মানে দানশীলতা কিংবা ওনার সেই যে সাহসিকতা সেটাকে আপনি আপনার নিজের ভিতরে একটু হলেও ধারণ করতে পেরেছেন, আপনার কি মনে হয়? চেষ্টা করছি। দর্শক, এ পর্যায়ে আমরা মুক্তিযোদ্ধা আবুল খায়ের চৌধুরীর ভাইয়ের সাথে কথা বলবো, ছোট ভাইয়ের সাথে। আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম সেলিম আপনার।
আচ্ছা, আপনি মানে ছোট ভাই? ছোট ভাই, চাচাতো ভাই আমি। তো আপনি আপনার ভাই একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তো একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনি ঠিক কতটুকু মানে কোন চোখে ওনাকে দেখেন? আমি তো ওনাকে শ্রদ্ধার সাথেই দেখি, মুক্তিযোদ্ধা হিসাবে, শুধু আপন বড় ভাই হিসাবে না আপনার, কিন্তু ওনার অবদানের কথা আমার এখনো কিছু কিছু স্মরণ আছে। মুক্তিযুদ্ধের সময় যখন পাঞ্জাবিরা আসতো, আমাকে অনেক সময় ঘুম থেকে উঠাইছে আপনার। আমি ক্লাস 6-এ পড়তেছি। আমি তখন ওদেরকে বইয়ে আপনার ইসলামিয়াত পড়তাম, ইসলামিয়ার যে বইটা ওইটা পড়তাম, তখন তারা বলতো খয়ের কই, এরকম মানে তাদের উল্টোতে বলতো। তো বাঙালি আর একজন ছিল, সেও বুঝাইতো আমাকে, তো বলতাম উনি তো আসেন নাই, আমি জানি না কোথায় আছে, কই আছে, এইরকম। তো একটা জিনিস, বাইরের যে অবদানগুলো মুক্তিযুদ্ধের পরেও বা আজ পর্যন্ত রাজনৈতিকভাবে ওনার যা অবদান, মানে আমরা ছোট ভাইরা যারা আছে সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং ওনার যে সম্মান ইজ্জত যেটা আছে গ্রামের প্রতি, মোটামুটি সবাই খুব শ্রদ্ধার সাথে দেখে, সেটাই আমাদের গর্ব। তখন আপনার ভাই যখন মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তখন মানে আপনি মানে আপনার সেই জায়গায় আপনি যখন ছিলেন, মানে আপনি ঠিক দেখেছেন উনি কি করতেন, বা সম্মুখে যখন যুদ্ধে যেতেন বা কোনো অপারেশনে যেতেন, তখন ছোটো ভাই হিসেবে আপনার অনুভূতিটা কেমন ছিল? বা আপনার কি এটা মানে ভয়টা কাজ করতো না যে ভাই কোথায় যায়? বা না, সেইটা আমার কখনো ভয় করতো না, এবং আমি যখন শুনতাম সেইটা আমরা গর্ব করতাম এটা নিয়ে। আপনার ওনার কয়েকটা কাহিনী শুনছি, উনি মুক্তিযুদ্ধকালীন সময়ে মানুষ যখন বলছে, বা ওনার সাথে মুক্তিযোদ্ধারাও আসতো মাঝে মধ্যে, উনিও 2-1 দিন আসছেন গোপনীয়ভাবে রাত্রে আপনার, শুধু মাকে দেখার জন্য। তো ওনার অবস্থা যেভাবে দেখতাম আমরা, হাফ প্যান্ট পরনে, চুল অনেক লম্বা, কাটার সময় নাই, তো দেখে এটা আমরা মানে এক ধরনের গর্ব করতাম যে দেশের জন্য যা করতেছে উনি বা ওনার সাথীরা, যা কষ্ট করতেছে। রাত্রে 2টা-2:30টার সময় রাত্রে ওরা পেকে খাতা পানির মধ্যে দিয়ে আসতো, তো এটা আমাদের গর্ব থাকতো। তো বর্তমান তরুণ প্রজন্মের প্রতি যদি আপনার একজন মুক্তিযোদ্ধার ভাই হিসেবে, যেহেতু আপনি নিজের চোখে দেখেছেন একজন মুক্তিযোদ্ধাকে কিভাবে দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, তো বর্তমান তরুণ প্রজন্মের কাছে যদি আপনার কিছু বলার থাকে? নতুন প্রজন্মের কাছে এটাই বলবো যে তারা যেন মুক্তিযুদ্ধ বিষয়ক বই যেগুলো আছে বা সঠিক তথ্য যেগুলো আছে সেইগুলা জেনে রাখা তাদের জন্য অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এইটাই আছে। সুপ্রিয় দর্শক, একজন মুক্তিযোদ্ধার ভাই হিসেবে ওনার অনুভূতিটা আমরা জানলাম, এবং ওনার বর্তমান তরুণ প্রজন্মের প্রতি ওনার যে আহ্বান সেটি হচ্ছে যে বর্তমান তরুণ প্রজন্ম যাতে আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা সেটিকে ধারণ করে সেই মুক্তিযুদ্ধের আসল ইতিহাস যাতে জানতে পারে। সুপ্রিয় দর্শক, এখন আমরা মুক্তিযোদ্ধা আবুল খায়ের চৌধুরীর স্ত্রীর সাথে কথা বলবো। আমরা আপনার কাছে জানতে চাইব, একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে আপনার অনুভূতি কেমন, এবং তিনি ঠিক স্বামী হিসেবে মানে কেমন আপনার কাছে, সেই জিনিসটা জানতে চাচ্ছি। আচ্ছা, অনুভূতি স্বামী হিসাবে আমার কাছে অনেক গর্ব, বুঝছেন, যেন ওনার মতো একজন মানুষ যেন বহুত কম আসল। কারণ উনি যেন যেভাবেই যে আসল বা কষ্ট করছেন, বা এই যেন দেশের একটা যেন অবদান রাখছেন, যেন এরকম নাই। উনি তো দেশের লাগে করার পরেও যে কিচ্ছু চাইছেন না, বুঝছেন। হ্যাঁ, এখন তাই দেশপ্রেমিক দেশ করছেন যেন এই হিসাবে এখন সবাই উঠান যেন ফ্রেন্ডরাই নাচছে, সবাই মিলিয়ে টানতে একই দেশ যেন একটা করার লাগে যেন চাইছেন যে মুক্তিযুদ্ধ করছো হিসাবে টান এলে উনি যেরকম যে তার প্রেমিক এরকম আমি দেখি। ওনার একটা গর্বও আছে যে ওনারে নিয়ে সবসময় গর্ববোধ করেন একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে। আচ্ছা, আমরা যে তাদের নিয়েও আমরা বহুত এখনও যে দেশ বাড়িতে আসুন অসুস্থ হিসাবে যেন আমরা লইয়াও সারাদিন তাদের লইয়াও সেবা করি বা এক যেন থাকি। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের চৌধুরীর 3 সন্তানের সাথে কথা বলবো। আমরা তাদের কাছে জানতে চাবো যে একজন বীর মুক্তিযোদ্ধা বাবা পেয়ে মানে আপনাদের ঠিক অনুভূতিটা কেমন, বা বাবা হিসেবে আপনাদের কাছে কেমন, এবং একজন মুক্তিযোদ্ধা আপনাদের একেবারে পাশে পেয়ে আপনারা ঠিক মুক্তিযুদ্ধ সম্পর্কে মানে ঠিক কতটুকু ধারণা পেয়েছেন বর্তমান তরুণ প্রজন্ম হিসেবে, সেই প্রশ্নটা আপনাদের কাছে জানতে চাচ্ছি আমি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অনেক গর্ববোধ করতেছি, কারণ আজ আমার বাবা
দেশের জন্য অনেক কিছু করছেন বা নিজের রক্ত দান করছেন এবং নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়ে আসছেন। কিন্তু এই জিনিসটা কিন্তু ওনার জন্য বা ওনারদের জন্য না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা করেছে। যতদিন পর্যন্ত একটা দেশ স্বাধীন একটা দেশ, আমরা পরাধীন দেশ থেকে মুক্ত হয়ে একটা স্বাধীন দেশ হিসেবে একটা পেয়েছি। আর বাবা হিসেবে অনেক অনেক ভালো একজন মানুষ আমরা পেয়েছি। আমার মনে হয় পৃথিবীর একজন শ্রেষ্ঠ বাবা আমরা পেয়েছি। আর মুক্তিযুদ্ধের আমাদের বাবার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি বা বুঝতে পারছি দেশের যুদ্ধ হিসাবে, যুদ্ধ সম্পর্কে বা দেশের সঠিক ইতিহাসটা সম্পর্কে, তা অনেক, বা একজন সন্তান হিসেবে আমি অনেক গর্ববোধ করি। আমি এটাই মনে করি যে আমার বাবার মতো প্রতিটা গড়ে এরকম একজন যদি বাবা থাকতেন, তাই এই দেশটা অন্যরকম হতো বা সন্তানেরা অন্যরকম। এ পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো সবার ছোট, তো সেদিক থেকে আপনি আপনার বাবার স্পর্শে এসে বাবা তো আমরা তিনজনেরই, কিন্তু সবচেয়ে বেশি বাবাকে আমিই কাছে পেয়েছি। কারণ আগে তো আর বাবা তো যখন সৌদি আরব ছিলেন তখন তো আর আমরা যখন ছোটো, তো আমার দুই ভাই থেকে আমি সবচেয়ে বেশি কাছে পেয়েছি। তো সবসময় এটাই বাবার আদর ভালোবাসা সব তো আর আছে, তারপরে মনে হয় যখনই বাবার কাছে বসি তখন যা ইচ্ছা, যখন যে প্রশ্নই বাবার কাছে তুলে ধরলাম, যেই প্রশ্নটার উত্তর ঠাস করে বাবা বলে দেন, এটাই কি সবচেয়ে বড় ভালো লাগে। কিন্তু এটাই গর্ববোধ যে আমার বাবার মতো উনি বাবা আর হয় না। কেমনটা আসলে দেখেন, মানে সব কিছু তো আর মানে মুখে বর্ণনা করা যায় না, এখন সেটা বোঝার বিষয়। তো আমরা যেটা পেয়েছি এবং যেটা বুঝেছি এটা হচ্ছে মনে করেন মানে একজন অসাধারণ বাবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রতিটা সময়ে আজ এই পর্যন্ত যে প্রতিটা সময় উনি যেটা আমাদের ইন্সপায়ার করেন যে একটা দেশের জন্য, অ্যাটলিস্ট একটা দেশের জন্য আপনি যুদ্ধ করেছেন বা কিছু একটা দান করেছেন, ঠিক আছে, কিন্তু এটা প্রতিদান ছাড়া। ধরেন আমি কাউকে হেল্প করলাম কিন্তু তখন আমি প্রতিদান চাইলাম, এটা তো হয় না। আমার বাবা মানে যখনই করেছেন আমরা যতটুকু জানছি যে তিনি যে যুদ্ধ করেছেন সেটা আমাদের বলতেন, কিন্তু উনি বলতেন যে আমি যেটা করেছি দেশের জন্য এটা তো আমি প্রতিদান ছাড়া করেছি। তো জীবনে যাই করবা, যাই করো, যেখানেই যাও, কিন্তু যাই করো প্রতিদিন ছাড়া করো, তাহলে হবে কি মানে নিজের আত্মার মাঝে একটা শান্তি পাওয়া যায়। হয়তো তুমি লাভবান হবে না তেমন একটা, এরকম অসংখ্য ইন্সপায়ার উনি দিয়ে থাকেন, আর এগুলো তো আর মানে একবারে বলা অসম্ভব। তো সেটাই কথা যে আমি আসলে জানেন আপনারা হয়তো আমার বাবা একটু অসুস্থ, আমি সবার কাছে একটা দোয়া চাই যে অনেকদিন বেঁচে থাকুন। কারণ যখনই মনে হয় যে ওনার অসুস্থতা একটু বাড়ে তখন একটু মানে কীরকম একটা অনুভূতি কাজ করে যে বাবাকে আর পাবো না। হ্যাঁ, তো এটা তো আর মানা যায় না। তো আমি আসলে সবার কাছে একটু মানে দোয়া চাচ্ছি, এটা সবাই যদি দোয়া করবেন যে সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আপনি যেটা প্রশ্ন করেছেন আমাকে অনুভূতিটা, আসলে এটা আমি প্রকাশ করার মতো কিছু না। সুপ্রিয় দর্শক, আমরা আসলে জানি যে একজন মুক্তিযোদ্ধা বাবার সন্তান হিসেবে আমাদের অনুভূতিটা ঠিক কেমন হতে পারে। তো আমরা মুক্তিযোদ্ধা আবুল খায়ের চৌধুরীর যে 3 সন্তানের সাথে আমরা কথা বললাম, তাদের অনুভূতিটা ঠিক তেমনই। ঠিক অনুভূতিটা তারা ভাষায় প্রকাশ করতে পারছে না। তাদের কথা হচ্ছে তাদের বাবাই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, এবং ওনাদের কাছ থেকে তারা যে ইন্সপিরেশন পায়, যে উৎসাহটা পায়, সেটা তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। আমরা ছিলাম সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা গ্রামে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের চৌধুরীর বাড়িতে। আমরা তার মুখে শুনেছি 71-এর সেই দিনগুলোর গল্প। একজন মুক্তিযোদ্ধা যে স্বপ্ন নিয়ে তার দেশকে স্বাধীন করেছেন, আমরা তরুণ প্রজন্ম সেই স্বপ্নটা ঠিক কতটুকু বাঁচিয়ে রাখতে পেরেছি সেটা এখন জাতির কাছে প্রশ্ন। আমরা তরুণ প্রজন্ম সেই বীর মুক্তিযোদ্ধাদের যে চেতনা, সেই বীর মুক্তিযোদ্ধাদের যে
সাহস, সেই বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, সেই স্বপ্ন বুকে ধারণ করে ভবিষ্যতে যাতে একটি সোনার বাংলা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের সাথে ছিলাম আমি সাফওয়াত ইমরান। আমার সোনার বাংলা, আমি তোমায়